নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে মদের ফ্যাক্টরি, অভিযান চালিয়ে প্রায় 6 কোটি টাকার স্পিরিট সহ মদ তৈরির সামগ্রী উদ্ধার। এভি নিউজের জের জমি মাফিয়ার তকমা মোছাতে এবারে একজোট হলো ফটিং রায়ের পরিবার। এবার আসছে বিস্তারিত সংবাদ। জমি মাফিয়ার তকমা মোছাতে এবারে একজোট ফটিং রায়ের পরিবার। পরিবারের দাবি, এলাকার পঞ্চায়েত প্রধানের স্বামী মিথ্যে অভিযোগ করছেন জমি নিয়ে। রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নাওয়াপাড়া গ্রামে একটি সেচ দপ্তরের জমি দখলের অভিযোগ তোলেন এলাকার মানুষ এবং পঞ্চায়েত প্রধানের স্বামী। লিখিত অভিযোগ জানানো হয়েছিল সেচ দপ্তরে। সেই খবর সম্প্রচারিত হয় এভি নিউজে। আর সেই খবর সম্প্রচারিত হওয়ার পর এলাকায় ওই রায় পরিবারের দাবি, এটি সেচ দপ্তরের জমি নয়, জমিটি তাঁদের। দীর্ঘ পুরনো একটি মন্দিরও রয়েছে সেই জমিতে। পরিবারের সকলেই সেই মন্দিরে নিত্য পুজো করেন। সেই জমিতেই শনিবার রায় পরিবার কাগজপত্র নিয়ে এসে জানান এই জমিটি তাঁদের, কিন্তু তাঁদের জমি মাফিয়া বানিয়ে দেওয়া হয়। এই যে বলছে আমরা নাকি মাফিয়া, কিন্তু আমরা মাফিয়া না। আমরা এই দীর্ঘদিন ধরে আমরা এই আমার পিতা ঠাকুরদাদা এই জায়গা, আমরা কি করে মাফিয়া হইলাম? যে বলেছে মাফিয়া সে আছে দেখাও, সে মাফিয়া না, আমরা মাফিয়া। কেন এইটা বললো আমরা মাফিয়া? এই প্রতিবাদ আমরা চাই। আচ্ছা, এই জমি কি কি আছে তোমার কাছে? আমার কাছে সব আছে, এলআর আছে, আরএস আছে, সব আছে। এই জমিটা আসলে কার? আসলে আমাদের জমি, আমার ঠাকুরদাদার জমি, আমার বাবার জমি। এতদিন ধরে ফাঁকা পড়ে আছে, আমাদের কাজে লাগেনি, সেই জন্য আমরা ইসে করিনি। এখন আমাদের সবার পয়সার দরকার, টাকা দরকার, মানে খুব প্রয়োজন। সেই জন্য আমরা বলছি যে না, জায়গাটা একটু আমরা তদন্ত করি, ইসে যে কোনো হোক। হ্যাঁ, কাজে লাগানোর জন্য। কেউ কি বাধা দিচ্ছে? বাধা এখানে কেউ দিচ্ছে না, এখানে কেউ বাধা দিচ্ছে না। এখানে যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের স্বামী সুজন রায়, সে আমাদের এখানে মাথা গুলো যাচ্ছে কেন? উনি তো আমাদের কেউ না। উনি কি জমি নেওয়ার জন্য কোনো? না, উনি জমিনও আমাদের নিচ্ছেন না, উনি আমাদের জমিনও নেননি, বা উনার সঙ্গে আমাদের কোনো ইসে নেই। কেন ওইখানে মাথা ঘামাতে যাচ্ছে? কোনো পরিচয় নেই। কি চাচ্ছেন তাহলে? কি হলে ভালো? ও কি চায়? আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ওর প্রতিবাদ। আমরা মাথিয়া না, ও মাথিয়া, আমরা এটাই চাই। কেন মাথিয়া করে আমাদেরকে বললো? আমরা তো একই পাড়ার লোক, আমাদের কেন চিনলো না আমাদের? তো কিছুই না, আমাদের জমিতে পড়েই আছে। আমার জমি বললে ভুল হবে, আমার মার বাবার জমি। এখানে আমাদের তো কোনো লাগোলা কোনো কথাই নাই। উনি পঞ্চায়েত হয়ে এখানে যা বাধা দিচ্ছে কেন, সেটাই আমি বুঝতে পারতেছি না। ওনার তো বলার এসে বক্তব্যই নেই। ওনাকে বলার দরকার আমরা এই কাজ করবো, জমি যাদের তাদেরকে বলার দরকার। না বলে উনি কাজ করতেছে কেন? কি কাজ হচ্ছে? ও কি জলের কাজ করাচ্ছে, ট্যাঙ্কি বানাচ্ছে, ঠিক আছে, বানা, অসুবিধা নেই, কিন্তু বলতে হবে না যার জমি। ওকে না বলে কাজ করবে, কিসের জন্য করবে উনি কাজ? একটা কথা শোনা গেছিল তিস্তা প্রজেক্টের জমি। তিস্তা প্রজেক্টের জমি যদি হয়ে থাকে তিস্তা প্রজেক্ট বুঝবে, আর আমরা বুঝবো। ওনাকে তো বোঝার কোনো দরকার নেই এখানে, বা মানুষকে ভুল বোঝানোর দরকার নাই। উনি এত লাফালাফি কেন করতেছে? ওনার লাফানোর দরকারের তো নেই। কোনোরকম আলোচনা কিছু না। তাছাড়া এই সরকারি কলটল বসিয়েছে, কেউ বাধা দেয়নি। জল মানুষ খাইতেই পারে, অসুবিধা নেই। কিন্তু দুবারে যখন কাজ করতে হবে তখন তো জমির মধ্যে বাধা হয়ে আসবেই, কেননা তখন তো বলবে সবাই। এখন উনি বানাচ্ছে জলের ট্যাঙ্ক, জলটা যেন, নোংরা জলটা যেন বাইরে না যায়, মাটি নিচে চলে যায়। মাটি নিচে চলে যাওয়ার জন্য ট্যাঙ্কি বসানোর দরকার নেই তো, জল তো আপনার চলে যাবে। এখন কি চাচ্ছেন তাহলে? এখন এটা চাচ্ছি ওই কলটা সরাবে, উনি কলটা বসিয়েছে, সরাবে ওরা, অন্য জায়গায় দিয়ে দেবে। সেটা আমরা বলতে পারবো না। আমি অ্যাপ্লাই করছি 3 জায়গায়, পঞ্চায়েত অফিস, বিডিও অফিস প্লাস বেলর। ওরা কি না বলে বসেছে? ওরা না বলে বসেছে তো। কাকে বলছি? কাউকে জিজ্ঞাসা করেনি, কাউকে বলেও নি। এখন কি চাইছেন? এখন চাচ্ছি ওটাকে সরাই দিবে এখান থেকে, আমাদের জমি আমাদের শাখা থাকবে। অন্যদিকে এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের স্বামী সুজন রায় জানান, জমিটি সেচ দপ্তরের। কেউ যদি জমিটি তাদের নিজের বলে দাবি করেন, তবে আইনের রাস্তা খোলা আছে, আইনের দ্বারস্থ হন তারা। আইন যদি বলেন এটি সরকারি জমি নয়, কারো ব্যক্তিগত সম্পত্তি, তাহলে বাধা দেওয়ার কিছু নেই। আমার বাড়ির সামনে যে তিস্তা প্রজেক্টের জায়গাটা আছে, আমাদের পাশাপাশি 2টা ফালি ছিল।
এটা আমার ফালিটা, এবং যে ফালিটা নিয়ে এখন ওরা দখল করছে একদল মাফিয়া পিছনে কিছু মূর্খ লোক, তারা গরিব লোক, তাদেরকে আগায় দিছে। ওরা জমিটাকে ওদের বলে আবেদন করতেছে, কিন্তু আমি যেটা জানি সেটা পুরোটাই তিস্তা প্রজেক্টের জমি। এখন 40 বছর আগে যে তিস্তা প্রজেক্টের বিল্ডিংটা হয়েছে সেটা ভাঙা অবস্থা হয়ে গেছে। এই জমিটা ছিল আগে, প্রথমে ছিল বুধ সিংয়ের কাছ থেকে হাউসা সিং কিনেছিল। হাউসা সিং কেনার পরে প্রফুল্ল দেবনাথকে জমিটা বিক্রি করে দিয়েছিল সম্পূর্ণটাই। প্রফুল্ল দেবনাথের কাছ থেকে তিস্তা প্রজেক্ট জমিটা ওখান থেকে অ্যাকোয়ার করার পরে প্রফুল্ল দেবনাথের যে ছেলে প্রদীপ দেবনাথ এখন চাকরি করছে রিটায়ারের মুখে। এটা সম্পূর্ণটাই তিস্তা প্রজেক্টের জমি। একদল মাফিয়া, একদল গরিব শ্রেণীর লোককে এটাকে সূত্রপাত করে কিছু টাকা হাতে দিবে বলে এগিয়ে দিয়ে এই কাজটা চালাচ্ছে। আর ওখানে সরকারি জমি পিডব্লিউর উপরে আমাদের সরকারি বিডিও থেকে একটা জলের কল বসানো হয়েছে। ওই জলের যেহেতু ক্যানেলের আশপাশে দুদিকে জলের পরিস্থিতি বর্ষার সময় খুব খারাপ হয়ে যায়, কি জল মানুষ খেতে পারে না। পাবলিক আমাকে কমপ্লেন করেছে, আমার যেহেতু মিসেস পঞ্চায়েত, আর সে সমস্ত কাজগুলো আমাকেই করতে হচ্ছে, আমরা করছি এবং খুব ভালো কাজ করছি। জলের ট্যাঙ্কটা বসানো হয়েছে, পিউরিফাই ফিল্টার, এটাতে প্রতিদিন 100-150 লোক জল ট্যাঙ্ক করে নিয়ে যায়। সকাল এবং সন্ধ্যায় এরা জল নিয়ে যায়, খুব ভালো পানীয় জলটা পাওয়া যাচ্ছে। এই পানীয় জল বসানো হচ্ছে, তার জন্য এরা এই পানীয় জলের মেশিনটাকে ভেঙে দিতে চাচ্ছে, উঠাই দিতে চাচ্ছে। এরকম আমি এখন পঞ্চায়েতই চাই, সরকারি জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে বলে আমি এটা সরকারি এসডিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিস্তা প্রজেক্টের জানাইছি, এবং ওনারা বলে বিএলআর অফিসকে দিয়েছে। তো ওরা এখন নতুন করে জমিতে আসতেছে, পার্টি দেখাচ্ছে বিক্রি করবে বলে। তার জন্য আমি মিডিয়াতে দিয়েছি যে তিস্তা প্রজেক্টের যে জমিটা সেটা যদি এভাবে দখল হয়ে যায় তাহলে আরও তো তিস্তা প্রজেক্টের জমি আছে, সেই সমস্ত জমি আমাদের গ্রামের যারা উদ্বাস্ত, যাদের জমি জায়গা নাই, তারা যদি এটা উদ্ধার করতে না পারে আমাদের তিস্তা প্রজেক্ট সরকার, তাহলে এই জমিগুলো সব দখল করে তারা বাড়িঘর করবে। ঠিক আছে, এখন তিস্তা প্রজেক্ট যেটা ভালো মনে করবে সেটা করবে। আমি চাই যে সরকারি জমি সরজমিনে তদন্ত করে সরকারি জমি উদ্ধার করার চেষ্টা সরকার করুক, সরকারি থাক। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে করলা নদীতে মাছ ধরতে চায়না জালের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। চায়না জাল উদ্ধারের অভিযানে নেমে জলপাইগুড়ি সদর বিডিও অফিসের আধিকারিক এবং প্রকৃতিপ্রেমী সংস্থার সদস্যরা রীতিমতো হতবাক। খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার এবং অন্যান্য আধিকারিকরা। জলপাইগুড়ির করলা নদীর বিভিন্ন জায়গা থেকে একটি নৌকা সহ প্রায় 10 থেকে 12টি জাল উদ্ধার হয়। জলপাইগুড়ির প্রকৃতিপ্রেমী সংগঠনের কনভেনার দীপাঞ্জন বক্সি বলেন, এর আগেও এরকম কোনো চায়না মেড জাল দেখা যায়নি করলাতে। এই জাল দিয়ে সব ধরনের চারা জাতীয় মাছ ধরা পড়ে। পেয়েছিলাম, তো আমরা কনসার্ন অথরিটিকে জানালাম ব্যাপারটা, যে একটু সরজমিনে তদন্ত করার জন্য। দেখলাম গোটা নদীতে এরকম ধরনের ট্র্যাপ জাল বিছানো আছে যেগুলো ইললিগাল আর কি। এখানে কখনো কেউ দেখেনি এই ধরনের জাল আর কি। তো সেটার একটা সার্ভে হলো এখানে, এবং আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে যিনি আছেন ফিশারিতে এবং বিএলআরতে, তাদেরকে আমরা কমপ্লেন জানাবো, রিটেন কমপ্লেন জানাবো, এবং যা লিগাল অ্যাকশন হয় তারা সেটার ব্যবস্থা করবেন যাতে নদীতে মাছগুলো রক্ষা পায় আর কি। মানে এরমভাবে তো যদি ফিশিং হয় তাহলে তো কিছুই থাকবে না, এমনিতেই নদী শেষ হয়ে গেছে করলা তিস্তা, এই হচ্ছে কথা আর কি। এবং একটা হিউজ টাকার ছোট মাছের ব্যবসা দিনবাজার বা স্টেশন বাজার এইগুলোতে হচ্ছে, খুব স্বাভাবিক। সেইখানে কি এই জালের মাছ আসছে? ডেফিনেটলি, এটা তো খবর পেয়েছি জন্যই তো আসা হলো, দেখা হলো যে এরমভাবে চ্যানেলাইজ করে মাছগুলোকে ঢোকানো হচ্ছে, এবং এইখানে এরম জাল কেউ দেখেনি এর আগে। এ বিষয়ে সদর বিডিও বলেন, খবর পেয়ে করলা নদীর বিভিন্ন জায়গায় এই জালের সন্ধানে খোঁজ নেওয়া হয়েছে এবং বেশ কিছু জাল উদ্ধার করা হয়েছে নদী থেকে। বেশ কিছু জাল আর কি দিয়ে মাছ ধরা হচ্ছিল চ্যানেলাইজ করে, এটা অভিনব পদ্ধতি। তো এই মাছটা তো ধরা একটা মানে ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট অনুযায়ী তো এটা নিষিদ্ধ আছে, এবং আমরা একজনকে করেছি, মানে কি বলবো, আইডেন্টিফাইডও করেছি, আর একজনকে খোঁজ চলছে। তো ওদেরকে আমরা নিয়ে মানে জাল টালগুলো খুলে ফেললাম, আমরা নৌকাটাও আমরা নিয়ে যাব
জালটালগুলো সিজ করে নিয়ে যাচ্ছি। মূলত কারা এরা আর কোথা থেকে এলো? আর এতদিন ধরে তো এই জাল দেখিনি স্যার, মানে এটা কি মনে হচ্ছে? এটাই তো আমাদেরকে এখন বের করতে হবে, এটা কোন পদ্ধতিতে এরা কিভাবে কি করেছে না করেছে, আর কোথায় কোথায় লাগানো আছে। মোটামুটি এখানে প্রায় 25-30টা জাল আমরা খুলেছি, আরো কোথায় কি আছে না আছে। আমাদের ধন্যবাদ জানাতে হবে প্রকৃতি প্রেমীর দীপাঞ্জন বাবুকে, উনিও হেল্প করেছেন এই ব্যাপারে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলার জটিয়াকালীতে বটগাছ থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। শুক্রবার রাত্রি 8টা নাগাদ বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে বটগাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শাহিদুল ইসলাম, বয়স 37 বছর। তার বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালী সংলগ্ন জয়দেব ভিটা গ্রামে। মৃতের স্ত্রী এবং 3 সন্তান রয়েছে। এদিন দুপুরে আরও এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় জটিয়াকালী এলাকা থেকেই। পরপর দুটি এমন ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। এখানে শহীদুল ইসলাম নামে একটা ছিল, ওর বাবার নাম হচ্ছে আব্দুল হামিদ। ও তো লেবারি টেবারি করে সংসার চালাতো। ওর 3টা বাচ্চা আছে, 2টা ছেলে 1টা মেয়ে। মানে ওর বউ গেছিল কাজে, কাজ থেকে আসছে, স্বামীর সঙ্গে দেখা হয়েছে। ঝগড়াঝাটি এদের মধ্যে নাই, করে আমি জানি যেটা। তো কালকে আরেকটা ছেলে মারা গেছে, ওটাকে ও দেখতে গেছিল। দেখে আসার পরে 2-একজনের সঙ্গে গল্প করছে, এই দুনিয়ার শান্তি নেই, জীবনটাকে শেষ করলে শান্তি হবে, এরকম মাঝে সাঝে বলতো আর কি। এর আগেও নাকি একবার ফাঁসি লাগাতে গেছিলো অনেক দিন আগে। তারপরে এরা 8টার দিকে খুঁজছে, বাড়িতে নাই। কিছু দূর পরে গিয়ে দেখছে ওই সামনে একটা মাঠ আছে, মাঠের ওখানে একটা বট গাছ আছে, বট গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। গ্রামের লোক গেছে, যাওয়ার পরে ওখান থেকে পারছে, একটু নিঃশ্বাস ছিল। ওই অবস্থায় এরা নিয়ে গেছে ফুলবাড়িতে মহারাজায় বলছে মারা গেছে নি। তারপরে নিয়ে গেছে মেডিকেলে, আজকে মেডিকেল থেকে নিয়ে আসবে, বিকালবেলায় মাটি হবে 5টার দিকে। বয়স 37 বছর। ওর নাম হচ্ছে শহীদুল ইসলাম। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। এগারোই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। শনিবার যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ির আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই গুরুত্বপূর্ণ দিনটি উদযাপিত হল। বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ, নজরুল গীতি আবৃত্তি, আলোচনা সভার অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জেলা উপভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুভাষ কুমার ঘোষ, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক স্বরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিআইসিও ইন্দ্রজিৎ সাহা, আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সরোজ কুমার ঘোষ প্রমুখ। বিভাগীয় নির্দেশ অনুযায়ী আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে আমরা সকলে মিলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করছি। আর আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় জলপাইগুড়ি, এখানেই বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার শ্রীমতী প্রিয়দর্শিনী ভট্টাচার্য, মাননীয় মহকুমা শাসক সদর শ্রী তমজিৎ চক্রবর্তী, উনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন। তো আজকের এই অনুষ্ঠানে কবিতা, গান, নাটক ইত্যাদির মধ্য দিয়ে আজকে কবিকে আমরা স্মরণ করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে মুমূর্ষ রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটি। শনিবার রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় দেশবন্ধু পাড়া আর প্রগতি বিদ্যালয়ে। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ অন্যান্য প্রতিনিধিরা শিবিরের পরিচালনা করলেন। ওয়ার্ড কমিটির সভাপতি অম্লান মুন্সি বলেন, প্রতিবারের মতো এবারেও রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। স্বর্গীয় সজল সরকারের স্মৃতি উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন হয়। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এই দিন রক্তদানে এগিয়ে এলেন। শিবির থেকে প্রায় 70 ইউনিট রক্তের টার্গেট রাখা হয় বলেও জানিয়েছেন তিনি।
কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছর আমরা রক্তদান শিবির করে থাকি। এবছরও 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় স্বর্গীয় সজল সরকার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মানে যে রক্তদান শিবিরে দিচ্ছেন, চারা গাছ দিচ্ছেন, কি বিষয় যদি বলেন? আমরা চারা গাছ দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরম থেকে যদি আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি পরিমাণে চারা গাছ লাগাতে হবে, যেগুলো আগামী দিনে বৃক্ষে পরিণত হবে। সেগুলি আমাদের পৃথিবীকে একমাত্র রক্ষা করতে পারে, এছাড়া কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। সেই কথা মাথায় রেখে পরিবেশকে রক্ষা করবার জন্য এবং আমরা প্রেজেন্ট যে গরমে ভুগছি তার জন্য খানিকটা আমরাও দায়ী। বিভিন্ন জায়গায় যেভাবে নির্বিচারে বৃক্ষচ্ছেদন করা হচ্ছে সেগুলো যেমন রোধ করার প্রয়োজন, তেমনি নতুন চারা গাছ লাগানোর প্রয়োজন। এই বার্তাটা মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি আমরা আমাদের ওয়ার্ড কমিটির তরফ থেকে, তার জন্যই আজকে আমাদের এই প্রচেষ্টা। কত টার্গেট আমাদের? টার্গেট দেখুন, টার্গেট আমাদের সেরকম নেই। টার্গেট বলতে প্রচণ্ড গরম যেভাবে মানুষ প্রতিবার রেসপন্স করেন, আশা করি এবারও সেইভাবে রেসপন্স করবে, তবে অবশ্যই সেটা 70-এর নিচে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। উষ্ণতম জলপাইগুড়ি, দাবদাহের জেরে শুনশান সড়ক, চাঁদি ফাটা গরম অগ্রাহ্য করেও কর্মে অটল ট্রাফিক পুলিশ কর্মীদের পাশে দাঁড়ালেন মারোয়ারি যুব মঞ্চের সদস্যরা। ছাতা, রুমাল, ঠান্ডা পানীয় তুলে দিয়ে সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেন তারা। ইতিমধ্যে গত 37 বছরের রেকর্ড ভেঙে 1986 সালের জুলাই মাসের রেকর্ড ভাঙার পথে জলপাইগুড়ি। শুক্রবার জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 39.4 ডিগ্রি সেলসিয়াসে। 1986 সালের 21 জুলাই জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.9 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা চলতে থাকলে 86 সালের রেকর্ডকে টপকে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অসুস্থতার হাত থেকে বাঁচতে গরমে বাইরে না বেরোনোর পরামর্শ চিকিৎসকদের। কি বিষয় হচ্ছে? দেখেন, টেম্পারেচার জলপাইগুড়ি টেম্পারেচার 40 ছুঁই। অতিরিক্ত গরম, এর মধ্যে মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। ওইখানে আমাদের ট্রাফিক কর্মী যারা আছেন প্রশাসনের, ওনারা যা সার্ভিস দিয়ে যাচ্ছেন রাস্তাঘাটে দাঁড়িয়ে এই গরমের মধ্যে ট্রাফিক কন্ট্রোল করে যাচ্ছেন, এটা মানে খুবই একটা বড় কাজ করছেন ওনারা। তো ওনাদেরকে একটা উৎসাহ এবং মোটিভেশন দেওয়ার জন্য আমরা ওনাদেরকে জল, গ্লুকোজ, একটা টাওয়াল এবং ছাতা, 4টা জিনিস দিয়ে ওনাদেরকে একটা মোটিভেট করা হচ্ছে, যাতে ওনারা যে কাজ করছেন খুব ভালো কাজ, ওনারা যাতে পরিষেবা দিয়ে যায়। শহরে কি বিভিন্ন ট্রাফিক পয়েন্টে কি আপনারা এরকম করবেন? প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টে আমরা শহরে যত ট্রাফিক পয়েন্ট আছে সেখানে গিয়ে যত সিভিক ভলেন্টিয়ার আছে, অফিসের যারা আছে সবার থেকে আমরা এই জিনিসগুলো হাতে তুলে নিচ্ছি। যুব মঞ্চ জলপাইগুড়ি শাখা তারা একটা জানিয়েছিল যে এই যে প্রবল দাবদাহ চলছে সারা পশ্চিমবঙ্গ সহ জলপাইগুড়ি জেলাতেও, তো তারা সবসময় আমাদের পাশে যেরকম থাকে, পুলিশের পাশে থাকে, আজকে তারা ট্রাফিক পুলিশকে জল, গ্লুকো, ওআরএস ধরনের এক ধরনের ড্রিঙ্ক, ছোট টাওয়েল, ছাতা এগুলো করেছে। আমি মারোয়ারি যুব মঞ্চকে ধন্যবাদ জানাই। তারা যে সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দেয়, আমরা আশা করব আবার ভবিষ্যতেও এই সহযোগিতা তাদের দিক থেকে আমরা পেতে থাকি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে মদের ফ্যাক্টরি, অভিযান চালিয়ে প্রায় 6 কোটি টাকার স্পিরিট সহ মদ তৈরির সামগ্রী উদ্ধার। এভি নিউজের জের জমি মাফিয়ার তকমা মোছাতে এবারে একজোট হলো ফটিং রায়ের পরিবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।